শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আল জাজিরা লাইভ তথ্য অনুযায়ী গত মঙ্গলবার গাজায় অতর্কিত ইসরায়েলি হামলার পর 3 দিনে নিহতের সংখ্যা 600 জন ছাড়িয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা রয়েছে 2 শতাধিকেরও বেশি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত 15 মাসের যুদ্ধে এখন পর্যন্ত মোট অন্তত 49,547 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,12,719 জন আহত হয়েছেন। ক্রমাগত বিমান হামলা এবং স্থল অভিযানের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার চলমান পরিস্থিতি এবং ইসরায়েলের নজিরবিহীন এই গণহত্যা নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করতে চাই। তাই আজকের বিষয় নির্ধারণ করেছি গাজায় গণহত্যা ও রাজনৈতিক অস্থিরতা এই বিষয়টি নিয়ে। এবং গত একদিনে আরও প্রায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা শুরুতেই প্রতিবেদনটি দেখে আসবো। খান ইউনিস, রাফা কিংবা বেতলেহিয়া, ইসরায়েলি হামলায় মৃত্যুপুরী পুরো গাজা। নতুন করে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদীরা। 3 দিনে 6 শতাধিক মানুষের প্রাণ নিয়েও দমেনি আইডিএফ। স্থল অভিযানে নির্মমভাবে হত্যা করা হচ্ছে গাজা সিটি সহ আশপাশের এলাকার বাসিন্দাদের। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় প্রাণ বাঁচাতে আবারও ঘরবাড়ি ছাড়ছেন অনেক বাসিন্দা। পশ্চিম তীরেও চলছে ধরপাকড় ও অভিযান। জেনে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। রাতভর ইসরায়েলি সেনাদের হামলায় কেউ ঘুমাতে পারছে না, অনেকেই হত্যা করছে, ধরে নিয়ে যাচ্ছে, নিজ বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে। জুমার দিনেও আল আকসায় প্রবেশ করতে দেয়া হয়নি বহু ফিলিস্তিনিকে। অনুমতিপত্র থাকলেও বের করে দেয়া হয় তাদের। আমার সাথে সব নথিপত্র থাকলেও আমাকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়। কারণ হিসেবে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি বাহিনীর বিরোধিতা করেছি আমি। এমন আগ্রাসনের বিরোধিতা করে খোদ ইসরায়েলি বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। রাজনৈতিক ভিত পোক্ত করার উদ্দেশ্যে নেতানিয়াহুর এমন হামলার নিন্দা জানিয়েছে তারা। আইডিএফের অভিযানের বিরোধিতায় বিক্ষোভে নেমেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলিমরা। ফিলিস্তিনের অত্যাচারের বিরুদ্ধে, ফিলিস্তিনের ছেলে মেয়েদের, বাচ্চাদের, বৃদ্ধদের যে অত্যাচার করছে ইসরায়েলি, তার বিপক্ষে আমরা প্রতিবাদ জানার জন্য এই পতাকা করেছি। আমাদের ওনাদের কাছে একটাই দাবি, যাতে ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড, যে নির্মম হত্যাকাণ্ড, এটা যাতে বন্ধ করা হোক, এটা জোর দাবি জানাচ্ছি আমরা জাতিসংঘের কাছে। ইসরায়েলের এই আগ্রাসনে ট্রাম্পের পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে গণহত্যার জন্য হামাসকেই দায়ী করছে ওয়াশিংটন। যদিও এই গণহত্যার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছে হামাস। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। বিষয় নির্ধারণ করেছি গাজায় গণহত্যা, সমাধান কোথায়। আলোচনার জন্য সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন, তাদের সাথে আপনাদের শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই। রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ এবং রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান এবং অনলাইনে যুক্ত রয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে কষ্ট করে আপনারা যুক্ত হয়েছেন। যতটুকু জানা যায় গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি যে চুক্তি হয় সেখানে যুদ্ধবিরতির 3টি ধাপে কার্যকর হওয়ার কথা ছিল। প্রথম ধাপের মেয়াদ 42 দিন। এরপরে বলা হচ্ছে দ্বিতীয় ধাপে গাজায় সব ধরনের সংঘাত বন্ধ হবে, তারপর দখলদার সেনাদের স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়ে যাওয়ার একটা কথা ছিল। শাহাব এনাম চৌধুরী, আপনার কাছে, শাহাব এনাম খান, আপনার কাছেই প্রথমে জানতে চাই, এই 3টি ধাপের প্রথম ধাপের পরই দেখা যাচ্ছে যে আবারও গণহত্যা শুরু হলো, এটি কেন? ধন্যবাদ। প্রথম কথা হলো যে সিজফায়ারটা কথা বলা হচ্ছিল, এই সিজফায়ারটার বাস্তবতা এবং প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ নিয়ে যথেষ্ট রকমের প্রশ্ন আগে থেকেই ছিল। এবং এই বিষয়টা দেখতে হবে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, জো বাইডেন চলে যাওয়ার আগে নেতানিয়াহুর সাথে যে ধরনের আলোচনা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসার পরে প্রবলেমটার সলিউশন হবে, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যানালিস্টরা বলেছিলেন যে সমস্যার সমাধান তো হবেই না, বরং আরও জটিল পরিস্থিতি যে যাবে। সুতরাং সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করা শুরু করি, তাহলে যেটা আমরা দেখতে পাবো যে এই যে 45 দিনের যে সিজফায়ারটা, সেটা খুবই টেম্পোরারি। এবং আমি আজকে পড়ছিলাম যে যেসব ক্যাপটিভস এখনো আছেন হামাসের আন্ডারে, তাদের যে ফ্যামিলি, তাদের একটা ফোরাম আছে, এটাকে বলা হয় হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম। তারা টিউসডেতে বলেছে যে ইসরায়েলি লিডারদের মধ্যে তারা এমন কোনো ইন্টেনশন দেখেন না যারা যারা সিজফায়ারকে অনার করবেন। তো এটা খোদ তাদেরই স্টেটমেন্ট। সেই জায়গা থেকে যদি আপনি দেখেন, এই প্রথমবারের মতো আমরা হিউম্যান সিভিলাইজেশনে
এমন একটা জেনোসাইড দেখলাম যেখানে যারা জেনোসাইড ভিকটিম তারা লাইভ কিন্তু ব্রডকাস্ট করছিলেন। তো তার মানে সারা বিশ্ব সেটা দেখছে যে এক্স্যাক্টলি সেখানে কি হচ্ছে। এবং সাবসিকুয়েন্টলি একই সময় দেখা যাচ্ছে যে নেতানিয়াহুর ক্ষমতা থেকে চলে যাওয়ার কিন্তু সময় চলে এসছে, এবং সেইখানে তিনি করাপশনের চার্জে পড়বেন, সেই সাথে পাবলিক অ্যাঙ্গারগুলি আছে, এবং সেই অ্যাঙ্গার থেকে মানুষকে সরানোর জন্য তার একটা বড় ট্যাকটিক্যাল জায়গা হলো যে তাদের যে ইন্টারনাল ইন্টেলিজেন্স সিনবেতের প্রধানকে ডিসমিস করা, এবং এই ডিসমিস করার পরবর্তীতে তিনি যে যুক্তিটা দেখিয়েছেন যে তার ইন্টারনাল ইন্টেলিজেন্সের চিফকে তিনি বিশ্বাস করেন না, এবং তিনি মনে করেন যে তার এক ধরনের ট্যাসিট সমর্থন আছে নেতানিয়াহুকে দুর্বল করার ব্যাপারে। সেই সাথে যদি আপনি দেখেন যে এই গত 3 দিন ধরে যে ঘটনাটা ঘটছে সেটার কিন্তু অগ্রিম আলোচনা হোয়াইট হাউসের সাথে তার হয়েছিল, অর্থাৎ হোয়াইট হাউস থেকেও কিন্তু একটা গ্রিন সিগন্যাল পেয়েছে। এইখানে আমার একটা ছোট্ট কথা মনে পড়ছে যে 1 বছর আগে আইরিশ লয়ার টু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তিনি কিন্তু এই ধরনের চিন্তা করেছিলেন যে এই ধরনের যে সিজ ফায়ারের কথাগুলি গত বছরের মে থেকে বলা হচ্ছে সেটা আসলে পুরোটাই ডিপেন্ড করবে নেতানিয়াহুর ইন্টারনাল পলিটিক্স এবং নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গতি প্রকৃতি কি হয়। সুতরাং সেই জায়গা থেকেও যদি দেখি এখানে যে বড় ধরনের প্রচ্ছন্ন সাপোর্টটা তিনি পাচ্ছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্র তো নিশ্চয়ই, এবং এক পর্যায়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে বিবি ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অর হোয়াট এভার ইউ নিড টু ডু, সো বিবি বলতে নেতানিয়াহুকে। সুতরাং ওভারঅল যে ইকোসিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো যে আমরা সিজ ফায়ারের কথাটা বলছি, এই সিজ ফায়ারটাই পুরোটাই কন্ডিশনাল ছিল যে নেতানিয়াহুর যে ইন্টারনাল পলিটিক্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা পশ্চিমা বিশ্বের সাথে কি ধরনের সম্পর্ক হবে সেটার উপরে। আর লাস্ট যে পয়েন্টটা, মানে যেহেতু এটাকে নাটশেলে বলছি, লাস্ট যে পয়েন্টটা এই মুহূর্তে ইউরোপেও একটা বড় ধরনের পলিটিক্যাল পরিবর্তন চলছে, সেখানে আমরা কিছুটা ফার রাইটের উত্থান দেখতে পাচ্ছি। তাছাড়া ইউক্রেন রাশিয়াকে কেন্দ্র করেও এক ধরনের বড় রকমের জিওপলিটিক্যাল বা তাদের যে আন্তর্জাতিক সম্পর্কগুলির মধ্যেও এক ধরনের পরিবর্তনের জায়গা দেখা যাচ্ছে, সেটাও একটা গ্যাপের সৃষ্টি করেছে। সেই জায়গাতে নিশ্চিতভাবে ইসরায়েলের একটা পকেট অপরচুনিটি আবার নতুন করে তৈরি হয়েছে। আমার মনে হয় সেটারও অ্যাডভান্টেজ নেতানিয়াহু নিয়েছেন। সুতরাং ওভারঅল আমরা যেটা দেখছি যে এই টালমাটাল পরিস্থিতিতে পার্টিকুলারলি ইউরোপে যে পরিবর্তন, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া এবং সেই সাথে তার ডোমেস্টিক পলিটিক্সের ক্ষেত্রে যে ধরনের ভোলাটাইলিটিগুলি দেখতে পাচ্ছি, সেই জায়গাতে এই ধরনের সিজ ফায়ার থেকে ফিরে এসে, কারণ তাকে কোনোভাবেই অ্যাকাউন্টেবল করা যাচ্ছে না। সুতরাং অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই সেই জায়গাতেও আপনার যেমন পশ্চিমা বিশ্বের সাপোর্টটা লাগবে, সেই জায়গাতে মিডল ইস্টের সাপোর্টটাও লাগবে, এবং সেই ক্ষেত্রে মিডল ইস্টের ক্ষেত্রেও তো আমরা দেখতে পাচ্ছি যে বড় রকমের কোনো রকম কনসার্টেড এফোর্ট যেটাকে বলা হয়, এবং তারা নিশ্চয়ই বক্তৃতা বিবৃতি তো বছরের পর বছর দিয়েই যাচ্ছেন। সেই ক্ষেত্রে কনসার্টেড এফোর্টের যে কথাটা থাকে সেই জায়গাতে মনে হয় না বড় রকমের কোনো রেসপন্স আসবে বলেই নেতানিয়াহুর যে সভাসদ আছে তারা ক্যালকুলেট করবেন। সুতরাং সবকিছু মিলিয়ে আসলে এটা টোটাল যেটাকে আমরা বলি অপরচুনিটি, মানে এবং ভবিষ্যতে আইসিসির অ্যারেস্ট ওয়ারেন্টকেও সরানোর জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্টটা দরকার, সেগুলির জন্য এক ধরনের গ্রাউন্ড তৈরি করা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনী ক্যাম্পেইন যখন হয়েছিল, প্রচারণায় তিনি তো বলেছিলেন যে এই যুদ্ধটা আসলে উনি বন্ধ করতে চান, সেটি কি আসলে তার কথার কথাই ছিল? নিশ্চিতভাবে, কারণ এখানে প্রথম কথা হলো যে যুদ্ধ বন্ধের জন্য তিনি যে ধরনের কন্ডিশনালিটি দেবেন সেটা কখনোই তিনি ডিসক্লোজ করেননি তার পুরো বক্তৃতাগুলির সময়। তিনি বলেননি কোন ফরম্যাটে যাবেন, বরং তিনি আসার পরে বলেছেন গাজাকে একটা রিট্রিট বা রিসোর্ট বানিয়ে ফেলা, প্যালেস্টিনিয়ানদের একেবারে সরিয়ে দিয়ে সেখানে রিট্রিট করবে, সেইখানে তাদেরকে সোমালিল্যান্ডে পাঠাবে বা বিভিন্ন জায়গায় পাঠাবে। এখানে তো আসলে ফরেনার তো ইসরায়েলিরা, এখানে তো ফরেনার প্যালেস্টাইনিয়ানরা না। সুতরাং এই তার যে কথাটা ছিল খুব স্বাভাবিকভাবেই সেটা কথার চেয়ে বড় কথা হলো যে তিনি যুদ্ধ বন্ধ তখনই করতে পারবেন ওনার সলিউশনগুলি যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেইভাবে, এবং নেতানিয়াহু নিশ্চিতভাবেই সেখান থেকে এক ধরনের বড় রকমের ইন্সপিরেশন পাচ্ছেন। অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ, আপনার কাছে একটু আসি। যে কয়দিন যুদ্ধবিরতি ছিল সেটি আসলে কতখানি কার্যকর ছিল আপনার কাছে মনে হয়? বর্তমানে পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন জানতে চাই, এবং দ্বিতীয়ত আরেকটি বিষয় জানতে চাই, ইসরায়েলের প্রথম দিনের হামলাতেই গাজার ডিফেক্টো প্রধানমন্ত্রী সহ হামাসের কিন্তু বেশ কয়েকজন নিহত হয়েছেন।
বড় মানের লিডার, এর প্রভাব কি পড়বে বা কি ধরনের প্রভাব পড়তে পারে? আচ্ছা, প্রথমে যেটা হলো যে সিজফায়ারটা যে কয়েকদিন যুদ্ধবিরতি ছিল সেইটা কিরকম ছিল, সেখানে হলো কি ওটার বড় একটা ইয়ে ছিল যে দুই পক্ষের বন্দি বিনিময় জি হবে, সেই জিনিসটা মোটামুটি চলছিল। যেরকম ইয়ে হয়েছিল সেরকম চলছিল। তার মানে এই না যে একেবারে মারা কাটা বন্ধ ছিল একদম, তা কিন্তু নয়, বরং সে ওইগুলো চলার মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আক্রমণ করে মানুষ হত্যা করা হয়েছে। বিক্ষিপ্তভাবে আক্রমণ বিশেষ করে চলছিল। পশ্চিম তীরে তো তখন মানে অন্য সময় কম করলেও পশ্চিম তীরে এই সময়টা কিন্তু বড় রকমের সহিংসতা ঘটিয়েছে ইসরায়েলি যারা সেটেলার্স এবং তারা ইয়েরা সেনাবাহিনী। তো সুতরাং ওটা, আর তাছাড়া প্রথম থেকেই যেটা সাহাবাই নাম বললেন, আমি তার সাথে পুরোপুরি একমত, আগের থেকেই এটা মোটামুটি তাদের চিন্তা করাই ছিল যে ওইটুকু তারা মানবে, কারণ ওইটাতে তারা কিছুটা হলে তাদের যে প্রোটেস্টগুলো হচ্ছে সেগুলোকে কিছুটা ইয়ে দিতে পারবে, যে তাদের যারা বন্দী হয়ে আছে হামাসের তাদের কিছু অন্তত ছাড়া পাবে, তাতে কিছুটা ইয়ে হবে, তাদের লোকজন শান্ত হবে। কিন্তু সে এই পর্যায়টা তারা যে যুদ্ধ সত্যি সত্যি যুদ্ধ বন্ধ করা, সেইটাতে তারা কোনো রাজি হবে না। তার কারণগুলো ইয়ে বললেন, আমি তার সাথে একমত। একটা সবচেয়ে বড় কারণটাই হচ্ছে যে নেতানিয়াহুর একটা, এটা হলো রক্ষা কবচ, যুদ্ধ যতদিন চলবে তার ক্ষমতা টিকে থাকা সহজ তার জন্য। যুদ্ধ বন্ধ হলেই সে ক্ষমতার থেকে চলে যাবে, আর ক্ষমতা থেকে চলে গেলেই তার বিরুদ্ধে সব যে মামলাগুলো আছে সেগুলো সামনে চলে আসবে এবং সেটা খুব তার জন্য সুখকর হবে না। সেই জন্য সে চায় না যে যুদ্ধ বন্ধ হোক, এটা তার ইয়ে। আর তাছাড়া এখানে তার জন্য সাপে বর হলো কি, যে ট্রাম্প হঠাৎ করে তার ব্যবসায়ী মনে হলো যে এখানে একটা রিসোর্ট, ভারী সুন্দর জায়গা, এখানে এই লোকগুলোকে, নোংরা লোকগুলোকে তাড়িয়ে দিয়ে এখানে একটা রিসোর্ট তৈরি করলে ভালো ব্যবসা হবে, সেটাই তার মাথায় ঢুকছে এবং সেটা বলেছেন। তখন কিন্তু এই জিনিসটা কিন্তু অন্য এত কিছু ঘটতেছে, এত মানুষ মারা যাচ্ছে, তাতে আরব দেশগুলো কিন্তু অত রিঅ্যাক্ট করে না। কিন্তু এই কথাটার পরে কিন্তু তারা মোটামুটি একটা নড়াচড়া করে বসছে এবং এটার একটা বড় রকমের প্রতিবাদ করেছে, যেটা করতে দেবে না তারা, এবং তারা অন্য রকমের একটা সলিউশনের কথা বলেছে। এবং সেইটাতে ট্রাম্প সাহেব আরও বেশি কুপিত হয়েছেন এবং তিনি সেই জন্য তখন আমার মনে হয় যে খালি নেতানিয়াহু নিজে না, ট্রাম্পও তাকে বলছে আচ্ছা যা তুই আরো এদেরকে ধ্বংস কর, এরা এমনি যাবে না তো, আমরা এদেরকে মেরেই শেষ করবো এবং এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে এখানে। এটা বলতে গেলে মনটা খুব খারাপ হয়ে যায় যে পৃথিবীতে এত মানে ন্যাক্কারজনকভাবে একটা গণহত্যা চলছে, মানুষ তার কোনো মানুষের জীবনের কোনো রকমের দাম নাই। হ্যাঁ, ট্রাম্প এবং ইসরায়েলের এই যে জিওনিস্ট যারা এইটা করে, সব ইসরায়েলিকে আমি ওইভাবে দোষ দিতে চাই না, একরকম না সবাই। হ্যাঁ, কিন্তু যারা এই যুদ্ধের ইয়ে করছে তাদের মধ্যে কোনো রকম মনুষ্যত্ব আছে এটা মনে করার কোনো কারণ নেই। তারা রক্ত পিপাসু এবং একটার পর একটা তারা মানে গণহত্যা তো চালিয়ে যাচ্ছে তারা সেই 47 থেকে যদি আমরা বলি। আর তারপরে আস্তে আস্তে দিনে দিনে এটার ইয়েটা হিংসার পরিমাণটা বাড়িয়েছে, মানুষ হত্যার পরিমাণ বাড়িয়েছে এবং তারা এখন যেগুলো বলা হয় সবসময় গণহত্যা, ওয়ার ক্রাইমস, তারপরে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, যেইভাবে দেখেন সবখানে এটা মানে এর চেয়ে জঘন্য আর অপরাধ সম্ভব না। অথচ সারা পৃথিবীতে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি নিয়ে মানে গলা ফাটিয়ে ফেলছে, কিন্তু এখানে এরকম ন্যাক্কারজনকভাবে এরকম মানে নেকেডলি, বাংলায় ন্যাংটা বলতে খারাপ লাগলো বলে নেকেডলি বললাম, নেকেডলি এরকম করে তারা মানে মানুষ হত্যা করে যাচ্ছে আর তাদেরকে সমর্থন করছে এরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এটা মানে এর চেয়ে আর খারাপ কিছু হতে পারে না। এটার নিন্দা জানানো ছাড়া আমাদের আর কিছু করার খুব বেশি ক্ষমতা নেই, এই জন্য যে আমরা নিজেরা বিশেষ করে ওখানে আরব যে মুসলিম দেশগুলো তারা কিন্তু দ্বিধাবিভক্ত, যেটা কিছুটা ইঙ্গিত আমাদের সাহাবী নামে একটু আগে করেছেন। তারা যতক্ষণ পর্যন্ত না একত্রিত হচ্ছে এবং সারা পৃথিবীর মুসলমান দেশগুলো বা সারা পৃথিবীর যারা মানবতা সত্যি সত্যি মানবতার কথা বিশ্বাস করে, তারা যখন সবাই একমত হয়ে একসাথে এগিয়ে আসবে, তখন হয়তো আমরা আশার আলো দেখতে পারবো। আর গাজায় যে প্রধানমন্ত্রী সহ যে বিষয়গুলো বলছিলাম, উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তা, এইটাতে হামাসকে ঠেকিয়ে রাখা যাবে না। কয়েকটা লোক মারা গেছে, হ্যাঁ, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন, কিন্তু ওই জায়গাটা খালি থাকবে না, এটা তো আমরা আগেও দেখেছি। এটা থাকে না, কারণ ওরা তো এমনভাবে যুদ্ধ করছে, ওরা তো এরকম
আমেরিকার মতন না যে একজন প্রেসিডেন্ট চলে গেলে সাথে সাথে হয়তো একটা ইয়ে হয়ে যাবে, তাও তো ওরাও হয় না। কিন্তু এখানে এমন অবস্থা যে একজন গেলে আরেকজন এসে যাবে, ওখানে আটকাবে না। আমি মনে করি না যে এর ফলে তাদের রিজলভের কোনো কমতি আছে, কিন্তু তাদের ওই রিজলভ দিয়ে তো আর তারা নিজেদেরকে বাঁচাতে পারছে না। সাধারণ মানুষ, শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ বা হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছে এদেরকে মেরে ফেলছে। মানে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না, কিন্তু এদের তো লজ্জা নেই। শুধু মেরে ফেলা না, তাদের ট্রিটমেন্টও হতে দেওয়া হচ্ছে না, তাদের খাবার সংকট সব দিক থেকে একদম আটকে দেওয়া হচ্ছে। ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। আরে আর কি বলবে? আপনার কাছে আবারও আসবো, অনেক ধন্যবাদ। শহীদুল আলম, আপনি নিশ্চয়ই শুনছিলেন যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলা, এটা কি হঠাৎ করে হলো নাকি যেমনটি বলছিলেন যে এরকম আশঙ্কা আগে থেকেই ছিল? আপনি কি সাথে একমত? আমি অন্যভাবে উত্তর দিতে চাই। প্রথমে আপনারা তো বললেন মানুষ মারা গেছে, আমি মনে করি সেখানেই সমস্যা। কারণ ইসরায়েলিরা ফিলিস্তিনিদের মানুষ মনে করে না। একদম, মানুষ যদি মনে করতো তাহলে এটা হতে পারতো না। আপনারা যদি দেখেন, এই আমি যেটিও শুনছিলাম, সেখানে বলছিল যে গত 48 ঘন্টায় 700 জন মারা গেছে। হামাস 700 কেন, 7 জন ইসরায়েলিকে যদি মারতো তাহলে কিন্তু সারা পৃথিবীতে গণমাধ্যম বিশাল হেডলাইন দিয়ে তোলপাড় করে ফেলতো। কিন্তু এতগুলি মানুষ, এবং আজকে না, এত কবে থেকে, একটু আগে যেটা বলা হলো, কবে থেকে মারা যাচ্ছে তো যাচ্ছে। এবং ইসরায়েল শুধু যে সাধারণভাবে মানুষ মারছে তা না, খুব পরিকল্পিতভাবে বাছাই করে একজন দুজন যাদেরকে মারা বিশেষ করে প্রয়োজন মনে করে তাদেরকে মারছে। এবং আমি ওই জায়গার থেকেই আসি যে আমাদের প্রথম শুরু করতে হবে যে ফিলিস্তিনিরা মানুষ, এই জিনিসটা প্রতিষ্ঠিত করা। কারণ যতক্ষণ সেটা না করা হচ্ছে ততক্ষণ এই পিঁপড়া মারার মতো তাদের কিচ্ছু আসে যায় না এবং মারা যাচ্ছে। 6ই ডিসেম্বর 2023-এ রিফাত আলারিকে তখন বিমান আক্রমণে মারা হয়েছিল এবং তাকে, তার ভাইকে, তার বোনকে, তার 4 জন ভাস্তা ভাগনাদের মারা হয়েছিল। তখন রিফাত তার আগে একটা কবিতা লিখেছিলেন মারা যাওয়ার আগে। উনি সাধারণত আরবিতেই লেখেন, এই কবিতাটা ইংরেজিতে লিখেছিলেন। কাজে আমি ওটা একটু পড়তে চাই। আমার মনে হয় এই মানুষ হিসাবে যারা মারা যাচ্ছে তারা যে মানুষ, এটা আমাদের মনে করিয়ে দেওয়ার কথা। ইফ আই মাস্ট ডাই কবিতাটার নাম, আমি পড়ি, ইংরেজিতে যেহেতু ছিল ইংরেজিতেই পড়ি। If I must die, you must live to tell my story, to sell my things, to buy a piece of cloth and some strings. Make it white with a long tail, so that a child somewhere at Gaza, while looking heaven in the eye, awaiting his dad who left in a blaze and bid no one farewell, not even to his flesh, not even to himself, sees the kite, my kite you made, flying up above, and thinks for a moment an angel is there, bringing back love. If I must die, let it bring hope, let it be a tale. আমার মনে হয় এই মানুষগুলি যারা মারা গেছে তারা যাতে বিফলে না মারা যায়, তাদের রক্তটা যাতে আমরা বিফলে না ঝরতে দেই, সেই জিনিসটা করার কথা। আগে যেই কথাগুলি বলা হচ্ছিল, ট্রাম্পের সিজফায়ারের ক্ষেত্রে বলা হয়েছিল এটা একটা হিউম্যানিটেরিয়ান অ্যাক্ট, এটা অবশ্যই সেটা ছিল না, এটা একটা খেলা ছিল। এর থেকে সে খুব ট্রানজ্যাকশনাল, ব্যবসায়িক, কত কি আদায় করে নিতে পারে সেইটা চায়। এবং সে নেতানিয়াহু থেকে সাথে যেই চুক্তিটা করেছিল সেটাতে আরেকবার যেই হত্যাযজ্ঞ শুরু হবে এটা উভয়ই জানতো। এবং 3টা ফেজে এটাকে ভাগ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল প্রথমে সিজফায়ার হবে, তারপরে কিছুটা আংশিক ফেরত নেওয়া হবে, উইথড্রল হবে, প্রিজনার এক্সচেঞ্জ হবে, তারপরে হিউম্যানিটেরিয়ান জিনিসগুলি সেগুলি আদান প্রদান হবে, খাবার, ওষুধ, তেল এগুলি দেওয়া হবে, এবং তারপরে দ্বিতীয় ভাগে যাবে। এখানে দ্বিতীয় ভাগে যাওয়ার আগে একটা জিনিস যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছিল প্রায় সম্পূর্ণ তাদের সৈন্য ফেরত নেওয়া, তারপরে প্রিজনার এক্সচেঞ্জ হবে, তারপরে ত্রাণ যাবে, চলবে, অনেকগুলি জিনিস চলবে। তৃতীয় ধাপটা ছিল লম্বা ট্রুস। কিন্তু এই জিনিস ইসরায়েল কি করলো, এই পুরো জিনিসটাকে ঘুরিয়ে ফেললো এবং যে তার পুরো ট্রুপস ফেরত নেওয়ার তো কোনো জিনিসই করলো না, বরং এই সময়ের মধ্যেই অনেকজনকে মারা হলো। এই মাত্র শেষ পর্যায়ে যেটা হয়েছে, তারা অনেক আগেই কিন্তু তারা এই জিনিসগুলি শুরু করেছে।
এবং এই উইথড্রল ছাড়া হামাস কেন, হামাসের রিজেক্ট না করার তো কোনো ব্যাপার ছিল না। তারা তো সর্বক্ষণ বলেছে আমরা রাজি আছি, কিন্তু প্রথম শর্তটাই কিন্তু মানা হয়নি। এবং ভেতর থেকে নেতানিয়াহু, তার পরিস্থিতিটা খুব খারাপ ছিল। মঙ্গলবারে তার আদালতে যাওয়ার কথা ছিল, সেই দিনই এই জিনিসটা করা হলো। সেটাও খামাখাভাবে হয়নি, খুব পরিকল্পিতভাবেই হয়েছে। এবং এই জিনিসটা ট্রাম্প একেবারে পরিষ্কারভাবে গাজাকে সম্পূর্ণ খালি করতে চায়। সে আরবদের বিভিন্ন জনকে বলেছে, নাও এটা একটা সুবিধা আছে যে আরব দেশগুলির নেতারা যেভাবেই হোক, যাই হোক না কেন, জনগণ কিন্তু ফিলিস্তিনের পক্ষে, এবং সেটাকে একটু ভয় পায় বলেই তারা তারপরেও চক্ষু লজ্জার কারণে কিছুটা ভাব দেখাচ্ছে যে তারা তারপরে তো গাদ্দারি করেই যাচ্ছে। এবং গাজা কিন্তু গ্যাস নেয় বাইরের থেকে, আফ্রিকা এশিয়ার মাঝখানে একটা বিশেষ জায়গার মধ্যে রয়েছে। এবং এই জিনিসটা মধ্যপ্রাচ্যকে কি করছে সেটা তো আমাদের ভাবতেই হবে। আমরা যদি কি ধরনের হত্যাযজ্ঞ হয়েছে সেটার কথা ভাবি, তারপরে একেবারে পরিষ্কারভাবে যতবার যেই কয়ভাবে এটা সমাধান চেষ্টা করা হয়েছে, সেটাকে বন্ধ করা হয়েছে, খাদ্য বন্ধ করা হয়েছে, ত্রাণ বন্ধ করা হয়েছে, বিদ্যুৎ বন্ধ করা হয়েছে। একজন ডাক্তারের কথা কালকে শুনছিলাম, কতগুলি বাচ্চাকে অ্যানেস্থেটিক নাই, কোনো কিছু নাই। তারপরে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে শেষ করা হয়েছে, পুরো মানুষকে সরিয়ে ফেলা হবে। এবং হিসাব মানে যদি আদালতের কথা বলেন, আইসিসি পৃথিবীর সবচেয়ে বড় কেস কোর্ট, যেখানে বলছে যে এটা জেনোসাইড, এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, তারপরেও কিচ্ছু আসতে যাচ্ছে না। কিন্তু কেন আসা যাচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো। পাশাপাশি সাধারণ মানুষজন ফিলিস্তিনের পক্ষে রয়েছে, গাজার পক্ষে রয়েছে, কিন্তু এর পরেও তারা কিভাবে এই ধরনের গণহত্যা চালিয়ে যাচ্ছে এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাইবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক। ছোট্ট একটা বিরতির সময় হলো, অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারা সাথে থাকবেন। ফিরছি একটু পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন। আমরা আজকে আলাপ করছি গাজায় গণহত্যা সমাধান কোথায়। অধ্যাপক শাহাব ইনাম খান, গতকাল হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইসরায়েলে রকেট হামলা করেছে এবং সেগুলো কিন্তু প্রতিহত করা হয়েছে এবং সেইভাবে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। পাশাপাশি শহীদুল আলম বলছিলেন যে সাধারণ মানুষজনও বিরক্ত তাদের এই হামলার কারণে। তো এত কিছু করা হচ্ছে, আসলে কি সম্ভব হবে তাদের এই হামলাগুলো বন্ধ করা? ধন্যবাদ। আমার মনে হয় যেটা শহীদ ভাই বলেছেন খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে পুরো যদি আমরা এই গাজা ক্রাইসিসটাকে রিজলভ করতে চাই, সেখানে আসলে যারা এক্সটার্নাল গ্যারেন্টার্স, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, ইজিপ্ট, তারা আসলে যতটা না মুখ্য, সেইখানে আসলে দুটো পক্ষের পার্টিসিপেশনটা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো ইসরায়েলের খোদ জনগোষ্ঠী, যেটা ডিভাইডেড হয়ে গেছে, যেটা শহীদ ভাই ইন্ডিকেট করছিলেন যে তারাও কিন্তু এখন বিরক্ত হচ্ছেন। সুতরাং তারা কতটুকু আসলে নেতানিয়াহু এবং তার যে ফার রাইট পলিটিক্যাল কোয়ালিশন তৈরি হচ্ছে সেইটার উপরে ডিপেন্ড করে। সুতরাং তারা কতটুকু প্রেশার করতে পারবে। আর দ্বিতীয়টা হলো খুব স্বাভাবিকভাবেই যখন আপনি এই রিজিওনাল পলিটিক্যাল পার্টিসগুলি, বলতে আমি বোঝাচ্ছি যে দেশগুলি আছেন, অর্থাৎ সৌদি বলেন, কাতার বলেন, ইরান বলেন, অন্যান্য লেবানন বলেন, যেই দেশগুলি আছে, তারা কতটুকু ম্যাক্সিমাম প্রেশার এক্সার্ট করতে পারবে ইসরায়েলের উপরে, এই দুটো হলো মেইন ফ্যাক্টর। আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, যেটা রোম স্ট্যাচুট, সেইটাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সিগনেটারি না, ইসরায়েলও সিগনেটারি না। সুতরাং সেই জায়গাতেও আপনি দেখবেন যে ভবিষ্যতে যতবারই আপনি ইন্টারন্যাশনাল কোর্টের দিকে যান না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র খুব স্বাভাবিকভাবে তাদেরকে একটা লিওয়ে সবসময় দিবে। এরপরে ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলির মধ্যে আছে যে এই আপনার প্রশ্নটার ক্ষেত্রে যে ইসরায়েলের ফান্ডামেন্টাল ন্যাশনাল সিকিউরিটিগতভাবে যে প্রবলেমগুলি তারা মনে করে, সেটা হলো সেইখানে যে তাদের ইসরায়েল এবং প্যালেস্টাইন প্রবলেমটা থাকার কারণে ইসরায়েলের পক্ষে 100% মিলিটারি উইথড্র করা সম্ভব নয়। এটা হলো ইসরায়েলের ভাষ্য। অন্যদিকে যেটা আছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও চাচ্ছেন
যে প্যালেস্টাইনিয়ানদেরকে ক্লিয়ার করে গাজাকে খুলে দেওয়া। সুতরাং দুটা কিন্তু একসাথে এই যুক্তি দুটো কাজ করে। এছাড়া দেখবেন যে হস্টেজ সংক্রান্ত যে বিষয়টা আছে এটা ডোমেস্টিক পলিটিক্সেও চলে গেছে। অর্থাৎ আপনি যখন নেগোসিয়েশনস বা এগুলিতে যান, খুব স্বাভাবিকভাবে যে এই হস্টেজকে ছেড়ে দিয়ে এবং মিলিটারিকে উইথড্র করা, এটা ফার রাইট কোয়ালিশনের ক্ষেত্রে কোনোভাবেই পুরোটাই নন স্টার্টার। সুতরাং নেতানিয়াহু এইটার অ্যাডভান্টেজ নেবেন বলে, অর্থাৎ ফার রাইট পলিটিক্যাল পার্টিগুলি 3 নম্বর ফ্যাক্টর আর কি টেকনিক্যালি। ফার্স্ট যে জনগণ, দ্বিতীয়ত হলো রিজিয়নাল দেশগুলি, এবং তৃতীয়ত হলো ফার রাইটিস্ট পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কি ধরনের রিয়েলাইজেশন আসে, যেটা শহীদ ভাইও বললেন, যেটা ফয়সালও বললেন, যে দেখেন এই এদের মধ্যে রিয়েলাইজেশনটা আছে নাকি, পলিটিক্সটা কার জন্য তারা করছেন, মানুষের জন্য করছেন না তাদের নিজস্ব স্বার্থের জন্য করছেন, সেটাকে দেখতে হবে। লাস্ট 2-3টা পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে মার্কিন প্রশাসনের ক্ষেত্রেও একটা বিষয় আছে যে তারা রিলিজ দ্য হস্টেজ অর এলস, অর্থাৎ এই ধরনের স্ট্র্যাটেজি যখন হয় তখন খুব স্বাভাবিকভাবে ইসরায়েলিদের মিলিটারিগতভাবে উইথড্র করার জন্য কোনো ইনসেন্টিভ থাকে না। এছাড়া হামাস যতই অ্যাগ্রি করুক না কেন, যে তারা যতটাই আনার চেষ্টা করুক বা তারা যতটাই, তারা অন্ততপক্ষে তাদের সিভিলিয়ানদের গ্যারান্টি কিন্তু দিতে পারছে না। অর্থাৎ হামাসের যে মিলিটারি ক্যাপাবিলিটি নিয়ে আমরা কথা বলি, সেটাও কিন্তু হামাসের জন্য এটা ইনঅ্যাডিকুয়েট, এবং যেটার কারণে আরও প্রবলেম তৈরি হচ্ছে। এবং প্যালেস্টাইনিয়ান রেফিউজি ক্যাম্পসগুলিকে যখন আঘাত আনা হচ্ছে, সেটা হামাস খুব স্বাভাবিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারছে, সারা বিশ্ব সেটা নিজের চোখে দেখতে পাচ্ছে, কিন্তু প্যালেস্টাইনিয়ান রেফিউজি ক্যাম্পগুলি তো কখনো আপনার জন্য থ্রেট হতে পারে না। ফলে সেই জায়গাতে আপনাকে দেখতে হবে যে প্যালেস্টাইনিয়ান রেফিউজি ক্যাম্পগুলি যেগুলিকে মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনসগুলি মেনটেন করে, তাদেরও কিন্তু ক্যাপাবিলিটির ঘাটতি, অর্থাৎ তারা হিউম্যানিটেরিয়ান সাপোর্ট দিতে চাইলেও বন্ধ হয়ে যায়, এবং সেটার জন্য যে আন্তর্জাতিক প্রেশার ক্রিয়েট করা সেটাও পারে না। সুতরাং মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনসগুলিও খুব একটা কাজ করছে না। আর লাস্ট যে পয়েন্টটা সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো ইসরায়েলি ডোমেস্টিক পলিটিক্সে এই প্রথমবারের মতো মিলিটারি ইন্টেলিজেন্স এসে হাজির হয়েছে। সুতরাং নেতানিয়াহুর এখন সবচেয়ে বড় আর্গুমেন্ট হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে সে ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্সের ভিকটিম। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে কিছুদিন আগে 151 জন ফর্মার হেডস অফ মোসাদ, শিন বেথ, ডিপার্টমেন্টাল হেডস যারা আছে, বিভিন্ন রকম ডজনস অফ ওই যে আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের যারা জেনারেলস আছেন, তারা কিন্তু রোনেনবার্গ, যাকে আর কি শিন বেথের যাকে বিদায় দেওয়া হলো নেতানিয়াহু, তার পক্ষে কিন্তু চিঠি লিখেছেন। সুতরাং আপনার এই যে একটা যৌগিক সিচুয়েশন তৈরি হয়েছে, জটিল সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা থেকে নেতানিয়াহুর বের হয়ে আসাটা খুবই ডিফিকাল্ট। সুতরাং এই মুহূর্তে আমরা যদি এটাকে দেখতে চাই যে কেন সলিউশন হচ্ছে না, তাহলে এই প্রতিটা ফ্যাক্টরকে যদি আপনি হাতে নেন, তাহলে দেখবেন যে এই পুরো ফ্যাক্টরের জন্য একটা অনেকগুলি ফ্যাক্টর অনেকগুলি কন্ডিশনস তৈরি হয়ে গেছে। সেটা প্যালেস্টাইনিয়ানরা এখানে যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ইসরায়েলের ডোমেস্টিক পলিটিক্স। এখন তারা কিভাবে ডোমেস্টিক পলিটিক্সকে শুধরাবে, কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এটার মধ্যে যাবে, জনগণ কিভাবে সেটাকে দেখবে, এগুলির উপরে ডিপেন্ড করে ইসরায়েলের ভবিষ্যৎ এবং প্যালেস্টাইনে যদি আমরা একটা সিজফায়ার দেখতে চাই। দ্বিতীয় সিজফায়ার, তৃতীয় সিজফায়ার, যত কিছুই বলুক না কেন, এই প্রত্যেকটা সিজফায়ার যদি কন্ডিশনাল আপন যে কটা জিনিস আমি বললাম সেগুলির উপরে, সেক্ষেত্রে ঘরোয়া রাজনীতি তো নেতানিয়াহুর বড় ধরনের একটা প্রভাব তো পড়ছে এবং পড়বে না, নিশ্চিতভাবেই। এবং তার জন্য যে একটা বেনি গ্যান্টস ফর এন এক্সাম্পল, বেনি গ্যান্ট হলো ফার রাইট পলিটিশিয়ান, এবং তার সাথে কোয়ালিশনটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তার কোয়ালিশনকে টিকিয়ে রাখতে হয়। এবং এই বেনি গ্যান্টের কারণেই কিন্তু এই 7ই অক্টোবরের যে ঘটনাগুলি ঘটলো, সেখানে বেনি গ্যান্ট বের হয়ে যাওয়ার কারণে বা বের হয়ে যাবেন বলে যে থ্রেটগুলি দিয়েছিলেন, সেটাতেই কিন্তু তার গদি নড়বড়ে হয়ে গেছিল। সুতরাং এখন তার জন্য এই কোয়ালিশন, সাধারণ মানুষ কি ভাবছে এবং তার যে মিলিটারি ইন্টেলিজেন্সের ভিকটিমহুড যেটা সে বলার চেষ্টা করছে, যে এইগুলি সব কিছু মিলিয়েই তার ভবিষ্যৎ নির্ধারিত হবে আর কি। অনেক ধন্যবাদ, আমরা উত্তরটি চমৎকার করে পেয়েছি। মুন্সি ফয়েজ, গাজায় হামলা সবেমাত্র শুরু, ইসরায়েলি নেতানিয়াহু বলছিলেন, তাহলে যে আলোচনার যে বিষয়গুলো, এটা কি পুরোটাই আসলে ভেস্তে গেল? এইটা তো এরকম হচ্ছে বারবার, তাই না? আলোচনা হয়, কিছু একটা হাফ কুকড একটা সলিউশন তৈরি করা হয়, কিছুদিন সেটা চালানো হয়, তারপরে আবার নতুন করে শুরু হয়। এটা তো আজকের কথা না, সেই প্রথম থেকে এরকমই চলে আসতেছে।
কত রকমের সলিউশন তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রই তো এই দ্বিজাতি তত্ত্ব নাকি আমাদের দ্বিরাষ্ট্র তত্ত্ব, এটা তো তারাই ইয়ে করেছে। হ্যাঁ, তাদের ওখানে বসে আলাপ আলোচনা করে এগুলো ঠিক করেছে। তারপরে তো সেখান থেকে ইসরায়েল কখনো মানে নাই, এরা সেখান থেকে সরে আসছে। তো কিন্তু এরকম বারবার হচ্ছে, এরকম বারবার তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, একটা চুক্তি হচ্ছে, মানে সাময়িক একটা কিছু একটা এগ্রিমেন্ট হচ্ছে, আবার সেটার থেকে সরেও আসতেছে। আসল কথা হচ্ছে যে এই জিনিসটা খুব পরিষ্কার যে এখানে ওই যেটা আমাদের চিত্রশিল্পী শহীদুল আলম সাহেব বলছিলেন যে এই ইয়ে নাই, কি বলে, এখানে মানুষ মনে করা হয় না এদেরকে, এরা মানুষ না, সুতরাং তাদের জন্য তাদের স্বার্থ কেন দেখতে হবে। সেই অবস্থানটা যতদিন আছে ততদিন তো এখান থেকে কিছু বার হবে না। আরেকটা কথা হলো কি, যে ইসরায়েল অনেক শক্তিশালী, বললাম, ওদের হাতে হয়তো আণবিক অস্ত্র আছে, কিন্তু যদি আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা মানে সম্ভব না, তবু বলি, যদি আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে না আমরা তোমার সাথে নাই, তাহলে এই ইসরায়েল টিকতে পারবে? আমার তো মনে হয় না যে এটা টিকতে পারবে, এবং এটা একটা ব্যবস্থা হবে। কিন্তু এই যে আপনারা সমাধানের কথা বলছেন বারবার, আসলে যত রকমের চুক্তি হোক, যাই হোক, সমাধান হবে এরকম কোনো আশা করতে পারছি না, আমরা নিরাশ। সেই জন্যে আমরা এটা নিয়ে ঠাট্টা তামাশা করা ছাড়া আর এখন কিছু পাই না। তারপরে কি, সেই জন্য আমরা গল্প করি যে নাসিরউদ্দিন হোজ্জার কাছে যে জিজ্ঞেস করা হলো যে এটার সমাধান কি হতে পারে, সে বলল 3টা সমাধান। কি কি? 1 নম্বর সমাধান হলো এই প্যালেস্টিনিয়ানদের ধ্বংস করে দাও, শেষ করে দাও, এদেরকে এখান থেকে তাড়িয়ে দাও। এই জায়গাটা যেটা ট্রাম্প সাহেব যেই সমাধানের কথা বলছেন, ওই রকমের একটা কিছু সমাধানের মতো, এইটা একটা সমাধান, তাহলে এখানে আর যুদ্ধ থাকবে না। দ্বিতীয় সমাধান কি? ঠিক তার উল্টোটা, যে যারা এদেরকে ধ্বংস করতে চাচ্ছে তাদেরকে, মানে অর্থাৎ ইসরায়েলকে যদি কোনোভাবে, এমনি তো আমরা মেরে দাঁড়াতে পারবো না, কিন্তু কোনো রকমের মিরাকল যদি ঘটে এবং ইসরায়েল যদি হঠাৎ করে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়, তাহলে একটা সমাধান হবে। আরেকটি সমাধান হবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে আর পৃথিবীতে না থাকে, তাহলে একটা সমাধান হবে। তো এইগুলো আর কি, আমরা যেহেতু কোনো সত্যিকারের কোনো সমাধান আমরা দিতে পারছি না, আমরা চিন্তা করে বার করতে পারছি না, তখন আমরা এই ধরনের কথাবার্তা গল্প করে সময় কাটাচ্ছি। কিন্তু আসল কথা হলো যে এই মানুষগুলোর জন্য আমাদের বুক ফেটে যায়। আমরা চাই যে এদের একটা সমাধান হোক, এদেরকে সবাই সত্যি মানুষকে মানুষ বলে দেখতে শিখি আমরা, এবং তার ফলে এই যে সব দেশেই তো মানুষের মধ্যে বিবেক আছে, তো এই খালি ট্রাম্পের কথায় সব চলবে তা তো চলবে না, বা বাইডেনের কথাও তো চলবে না। তো মার্কিন যুক্তরাষ্ট্রে তো বিশাল প্রোটেস্ট হচ্ছে, সেইগুলোর ফল কই? সেইটা যদি কিছু ফল আনে। তারপরে যেটা আপনারা বলছিলেন যে ইসরায়েলে যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের গড়ে উঠছে, বিক্ষোভ গড়ে উঠছে, সেগুলো থেকে যদি কিছু ফল পাই, আর সত্যি সত্যি যদি এই যে এখানে আরব রাষ্ট্রগুলো আছে, সেখানে সাধারণ মানুষের চাপে যদি সরকারগুলো একত্রিত হয়ে কিছু করবার একটা উদ্যোগ নিতে পারে, তখন আমরা সবাই সেটার সাথে যুক্ত হলে হয়তো একটা চাপ সৃষ্টি হবে। এরকম চাপ সৃষ্টি করা হয়েছে আগেও, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য আমরা বেশি দূর আগাতে পারি নাই। কিন্তু সেই চেষ্টাটা তো চালিয়ে যেতে হবে। পাশাপাশি স্থল অভিযানের কথাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এবং হচ্ছেও তাই। এবং গতকালও সেটা তো হলো, এটা তো করবে, এদের কাজই তো এটা। জি, ইসরায়েল তো বলছে যে আপনি তো শুরু করলেন ওইটা দিয়ে, যে এই কেবল শুরু, তো সেই শুরু শেষ, এটা তো স্থল, জল এবং আকাশ সবখান থেকেই তো তারা এদেরকে মারছে। তাদের জলপথে তাদের সাহায্য আসতে দিচ্ছে না, বা স্থলপথেও আসতে দিচ্ছে না, আর যেখানে যেখানে পাচ্ছে যত অসহায় মানুষগুলোকে মেরে ফেলছে, তাদেরকে মানুষই মনে করছে না। কিন্তু সেক্ষেত্রে প্রতিহতের কোনো ব্যবস্থা কি আছে, বা কে কাকে প্রতিহত করবে? তারপরেও যে এই যে তারা যে একটা ইয়ে করে গড়ে তোলে, এই হামাসের কি সত্যি সত্যি অনেক শক্তি আছে? এটা তো অসম যুদ্ধ, তাই না? তারপরেও যে হামাসকে এত ভয় পায়, বা প্যালেস্টিনিয়ানদেরকে যারা এত ভয় পায়, সেটার কারণ কি? যে তারা রুখে দাঁড়ায়, হ্যাঁ, তারা বুক পেতে দেয়, সেই জন্য তাদেরকে ভয় পায়। তো সেইটাকে আমরা কি কোনোভাবে কাজে লাগাতে পারি? কিন্তু তারা শুধুমাত্র সারাদিন বুক পেতে গুলি খেলে সমাধান হবে না, উল্টো গুলি করতে পারবার মতন একটা ব্যবস্থা তৈরি করতে হবে। সেইটা কি আমরা পারবো? সেইটা আসলে আমার বিশ্ব নেতৃবৃন্দের কাছে কি ধরনের আশা প্রত্যাশা করেন? বিশ্ব নেতৃবৃন্দের কাছে আশা করে তো আমরা নিরাশ হয়েছি, তাই না? তাদের কাছে বিশ্ব নেতৃবৃন্দ বলতে তো নেতৃবৃন্দ অনেক আছেন, বিভিন্ন সময় বিভিন্ন জন নানা রকমের ক্যারিশমা দেখান, কিন্তু সত্যিকারের শক্তিশালী নেতৃত্ব কারা? যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তার ইউরোপিয়ান মিত্ররা, একসময় চীন, রাশিয়া, এরা আছে। চীন, রাশিয়া এখন একটু এক ধরনের কথা বলছে, কিন্তু তারা তো এখানে ফ্রন্টে এসে যুদ্ধ করবার মতন অবস্থা এখনো আসে নাই। কিন্তু যদি যুদ্ধ ছড়িয়ে যায় মিডল ইস্টে, তখন কি হবে সেটা সম্বন্ধে নানান জনের নানান মত আছে। যেমন ইরান
প্রস্তুত হচ্ছে, কিন্তু কতটুকু করতে পারবে সেটা আমরা জানি না। কিন্তু অন্তত তারা তো সাহস করে বলছে। তারপরে টার্কি মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে, কিন্তু সেইগুলোকে যদি এক করা যেত, হ্যাঁ, তাহলে হয়তো একটা বড় রকমের ভয়ের সৃষ্টি হতো ওই অন্যান্য যারা এখন মানুষ মারছে তাদের ভেতরে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো জনাব শহীদুল আলম। আপনি একটু এখন মুহূর্তে জানতে চাই আপনার কাছে যে ইসরায়েল নিজেই বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে তারা দাবি করছে যে হামাস যুদ্ধবিরতির শর্তগুলো মানছে না। এটার প্রকৃত সত্যতা আসলে কি? এটার উত্তর দেওয়ার আগে আমার মনে হয় যেটা ভাবা দরকার সেটা হচ্ছে, এবং এই আলোচনায় আসেনি, সেটা হচ্ছে পাশ্চাত্যের দুমুখী আচরণ। কারণ তারা এই জায়গায় এক জায়গায় কথা বলছে, কিন্তু এই পাশ্চাত্যই কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে যখন রাশিয়া হামলা করেছিল তখন তারা একেবারে তাদের কান্নায় ভেসে যায় কিভাবে তারা তাদের বর্ডার খুলে দিয়েছে, যেইভাবে হোক লোকজন আসুক, কত রকমের কিছু করেছে, মানবিকতার সবকিছু দেখিয়েছে। হ্যাঁ, একই জিনিস যখন এখানে হচ্ছে তখন সেটা নিয়ে কোনো প্রশ্ন আসছে না। আমি 2023-এ ইউনাইটেড নেশন জেনিভাতে একটা প্রদর্শনী করেছিলাম। তার একটা অংশ ছিল যে একটা বড় স্ক্রোল বানিয়েছিলাম যেখানে গত তার 30 বছর আগে কত সাংবাদিক নিহত হয়েছিল তার একটা তালিকা, বিশাল তালিকা, 52 ফুট একটা স্ক্রোল। কিন্তু হিসাব করলে দেখা যায় যে গড়ে বছরে 53 জন সাংবাদিক মারা গেছে। এই অক্টোবরের 7, 2023 থেকে এখন পর্যন্ত 177 জন সাংবাদিক, ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করা হয়েছে। কিছুদিন আগেও ইসরায়েল 6 জনের তালিকা দিয়েছে, একেবারে প্রকাশ্যে তালিকা দিয়েছে, এই 6 জন সাংবাদিককে আমরা হত্যা করব। একেবারে এইভাবে যেখানে এগোচ্ছে সেখানে আমরা জানি কিভাবে, আমরা তো জানি গণমাধ্যমের ভিত্তিতে, সোশ্যাল মিডিয়ার ভিত্তিতে, কিন্তু প্রধানভাবে দূর থেকে যখন জানি তখন তো এই গণমাধ্যম, আমি যদি বলি আজকে যদি আল জাজিরা না থাকতো, এরকম 2-3টা চ্যানেল না থাকতো, তাহলে কিন্তু ফিলিস্তিনের কোনো কিছু হচ্ছে সেটা সম্বন্ধে আমরা জানতাম। একেবারে ভিন্নভাবে এই পুরো জিনিসটা দাঁড় করানো হচ্ছে। 2024-এ ইসরায়েল তাদের একটা রেডিও প্রোগ্রামে বাচ্চাদের নাম উল্লেখ করা হচ্ছিল, সেটাকে সে ব্যান করে দেয়, এবং 2014 পরে সেই জিনিসটা আর হতে পারে না। এখন আমার কাছে প্রতিদিন মানুষজন ফেসবুকে অন্যান্যভাবে আমার কাছে লেখে, আপনি তো ফিলিস্তিন নিয়ে এত কিছু বলছেন, আমরা লড়াই করতে চাই, ফিলিস্তিনে যেতে চাই, আমরা যুদ্ধ করতে চাই। এখন এই আবেগ, এই বোধটা কিন্তু আমাদের রয়েছে, এটাকে কিভাবে রূপান্তর করা যাবে সেটার পরিষ্কার উপায় আমাদের নেই। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যে এই পাশ্চাত্যের দেশগুলি যখন মানবাধিকার সম্বন্ধে কথা বলে তখন তারা এক মুখ দিয়ে মানবাধিকার বলে, অথচ ইসরায়েলের ক্ষেত্রে একেবারে ভিন্নভাবে দেখে। এটা কিভাবে পার পেয়ে যায় সেই জায়গায় আমাদের আসতে হবে। এদের পার পেতে দেওয়ার কোনো সুযোগ তৈরি করা উচিত না। অ্যাপারথাইড যেখানে চলছে, একমাত্র পৃথিবীতে একটা দেশ প্রকাশ্যে অ্যাপারথাইড চালাচ্ছে, অথচ সেইখানে কোনো সমস্যা নেই। এবং আপনি যদি দেখেন, স্পেন একমাত্র দেশ যেটা সেটলার কলোনিয়াল ছিল, যে বিরোধিতা করেছে। তাছাড়া অন্য সবগুলি দেশ দেখেন, আপনি আমেরিকা তো বটেই, তাদের নেটিভ আমেরিকানদের শেষ করে দিয়েছে, জার্মানি নামিবিয়াতে কি করেছে, ব্রিটেন আমাদের এখানে কি করেছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তাদের দেশগুলিকে খালি করে ফেলেছে। এবং এই সেটলার কলোনিয়ালিস্টরা তাদের শেষ সেটলার কলোনিয়াল যে তার পাশে এসে দাঁড়িয়েছে, এবং সত্যিকার অর্থে এই যুদ্ধ কিন্তু সেটা নিয়েই। এবং আমাদের এখন ভাবতে হবে যে সত্যিকার অর্থে আমরা কি করতে পারি। এবং সেখানে একটা আসার জায়গা আমি দেখি, কারণ যদিও এই জিনিসগুলি হচ্ছে, নবীনদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন একটা জিনিস। এমনকি আমেরিকাতেও নবীনরা কিন্তু প্রতিবাদ করছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, একাডেমিকদের জেলে ভরা হচ্ছে, তাদের টেনিওর হারিয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। তারপরেও কিন্তু নবীনদের, এমনকি ইসরায়েলের নবীনরাও কিন্তু প্রতিবাদ করছে। এবং সেইখানে যদি আমরা সত্যিকার অর্থে সংঘবদ্ধ হয়ে একটা কিছু করতে পারি, তাহলে হয়তো একটা আশা রয়েছে। কারণ দিনের শেষে এটা ঠেকানো যাবে কিনা আমরা জানি না, কারণ যেভাবে এগোচ্ছে তাতে হয়তো একটা সময় ফিলিস্তিন শেষ হয়ে যাবে, কিন্তু ইসরায়েলও শেষ হবে। এবং আমরা যেভাবে দেখছি, একটা পর্যায়ে গিয়ে মার্কিন শক্তিও কিন্তু হারিয়ে যাবে, কারণ সেই জায়গা শুরু হয়েছে। কিন্তু সেটা হওয়ার আগে আমরা কি রক্ত দেব? আমাদের নিজেদের দেশেই যে জিনিস হয়েছে, শেখ হাসিনা চলে গেছে,
কিন্তু যাওয়ার আগে যে ক্ষতিটা করে গেছেন সেটা তো আমাদের সামাল দিতে হচ্ছে। তা আপনার কাছে কি মনে হয় ইসরায়েল আসলে মানে কি লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবং নেতানিয়াহু আসলে কি চাচ্ছেন? এটা ইসরায়েল কি চাচ্ছে সেটা বিষয় না, নেতানিয়াহু নিজের চামড়া বাঁচানোর জন্য করছে, খুব পরিষ্কার ব্যাপার। তার এগেইনস্টে কেস রয়েছে, এই যুদ্ধ যদি না থাকে সে তিনি হাজতে একদম যাবে। দেদারসে ঘুরে বেড়াচ্ছেন তার এত বড় কেস থাকার পরেও। এই জিনিসগুলি কিছু ফিলিস্তিনিরা মারা গেল সেটা তার কিছু আর যায় আসে না, তার নিজের গদি ঠেকানো, এবং সত্যিকার অর্থে প্রত্যেকটা দেশেই তো তাই হয়। এই নিপীড়কগুলি তার নিজের গদি ঠেকানোর জন্য যা প্রয়োজন তাই করে। আমাদের দেশকে কি করেছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে তার নিজের গদি বাঁচানোর জন্য। তো এই জিনিসগুলি তো হয়, এই পরিস্থিতিগুলি আমরা হতে দেই, সেটাই আমাদের ব্যর্থতা। এবং সত্যিকার অর্থে এটাও সত্য যে যদিও এই দেশগুলি, শক্তিশালী দেশগুলি এভাবে করছে, সারা পৃথিবী কিন্তু তাদের বিরুদ্ধে, এবং আমি মনে করি না এটা ঠেকানো যাবে। ফিলিস্তিনিরা কতটা দেখে যেতে পারবে সেটা আমি জানি না, কিন্তু পৃথিবী অবশ্যই বদলাবে। কারণ সারা পৃথিবী এই ক্ষেত্রে একটা জিনিস হয়েছে, যে যেই রেসিজমটা ছিল, যেটা এরা খুব সুন্দরভাবে প্রলেপ দিয়ে ঢেকে ফেলতো, সেটা একটু আগে ল্যাংটা হওয়ার কথা বললেন, আমি শব্দটাই ব্যবহার করি, এখন কিন্তু তারা ল্যাংটা হয়ে গেছে, এখন তাদের লুকানোর কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ। আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো। প্রফেসর শাহাব এনাম খান, আপনার কাছে একটু আসতে চাই এই মুহূর্তে। গাজায় দিনের পর দিন নারকীয় এই হত্যাকাণ্ডগুলো চলছে, গণহত্যা চলছে, মুসলিম বিশ্বগুলোর কথা বলা হচ্ছে যে তারা এক প্রকার মুখে কুলুপ এটি রেখেছেন। তো মুসলিম বিশ্বগুলো কি আসলে শুধু উদ্বেগই প্রকাশ করবে, যেমন এই যে আমরা বলছিলাম, আমরা এখন আলোচনা করছি, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, এছাড়া কি আর কোনো কিছু করণীয় রয়েছে কিনা? প্রথম কথা হলো, আমি একটা প্রশ্ন করেছিলাম কয়েকদিন আগে ফেসবুকে, যে আমাদের একটা শব্দ আছে যেটা আমরা খুব বুকের কাছে রাখি, সেটা হলো মুসলিম উম্মাহ। সো উম্মাহ, আসলে উম্মাহ থেকে আমরা নিজেরাই বিশ্বাস করি কিনা, কারণ পবিত্র কোরআন শরীফে কিন্তু 62 বার এসছে, অর্থাৎ আপনার এটার অনেকগুলি মিনিং আছে। এটা আপনার ডোমেস্টিক মিনিং আছে, এটা ট্রান্সন্যাশনাল মিনিং আছে, এবং এটা বলা হয় যে আপনি কাস্ট বা ক্লাস কোনো রকম বিভেদ থাকবে না এবং সব মুসলমান এক, তাই তো? এখন আমি যদি সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে কি আসলে আমরা মানে ইসলামী মুসলিম বিশ্ব কি সেটা মানে কিনা? নাম্বার ওয়ান, মুসলিম বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রই হলো মনার্কি। তার মানে মনার্কিতে আপনি কি দেখছেন, যে সেইখানে মানে কিং বা এম্পায়ার বা বাদশাহ থাকেন বা সুলতান থাকেন এবং তার প্রজারা থাকেন, তাই তো? সুতরাং সেইখানে আপনার সেট করা আছে। আপনি কি গণতন্ত্রের কথা মিডল ইস্টে গিয়ে বলতে পারবেন? আমার ধারণা আপনি কথা বলতে পারবেন না। এখন ওরকম ঘটনা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেও ইভেনচুয়ালি আমরা দেখতে পাচ্ছি, সেগুলি সিটসগুলি দেখতে পাচ্ছি। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের $400 মিলিয়ন কেটে দিচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিকে আটকে দিচ্ছে। আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, ডেলাওয়্যার ইউনিভার্সিটিতে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বড় রকমের ফান্ডিং ক্রাইসিস হতে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি আপনি দেখেন যে এই দেশগুলি মুসলিম বিশ্বের মধ্যে একটা বড় রকমের মনার্কি যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটাতে কেউ কখনো তাদের মনার্কিজম হারাতে চাবে না, যে কারণে তাদের সেরেমোনিয়াল অনেক বক্তব্যই আপনি পাবেন, তাদের বেশ কিছু কন্ডেমনেশন পাবেন, তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলবে, বিচিত্র রকমের ব্যবস্থা নেওয়ার কথাবার্তা বলবে, ইভেনচুয়ালি এটা থেকে খুব একটা কিছু আসবে। সুতরাং তারা যদি উম্মতের বিশ্বাসী হতেন, আমি তাদের পক্ষ থেকে বলছি যে তারা যেহেতু সম্পূর্ণভাবে ইসলামিক আদর্শে বিশ্বাসী, তাহলে হয়তো আমরা একটা সলিউশন এখানে দেখতে পারতাম। এটা হলো একটা। বরং তাদের চেয়ে বাংলাদেশের মানুষজনের অনেক বেশি প্রোঅ্যাক্টিভনেস, মানে ইসরায়েলের প্রতি ভালোবাসা, মানে প্যালেস্টাইনের প্রতি সফট কর্নার বলেন, ভালোবাসা বলেন। আপনি বেলফাস্টে যান, মানে আয়ারল্যান্ডে, নর্দার্ন আয়ারল্যান্ডে বেলফাস্ট শহরে দেখবেন যে যত গ্রাফিতি আছে তার বেশিরভাগ গ্রাফিতি কিন্তু এই প্যালেস্টাইনকে কেন্দ্র করে, তাই না? সুতরাং এবং অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে শহীদ ভাই যে কথাটা বললেন যে ডাবল স্ট্যান্ডার্ড থাকলেও একটা স্ট্যান্ডার্ড তো অন্তত পক্ষে আছে, আরেকটা স্ট্যান্ডার্ড হয়তো কাজ করে না, কিন্তু মুসলিম বিশ্বে তো একটা স্ট্যান্ডার্ডও ঠিক মতো কাজ করছে না। সুতরাং ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে পর্যন্ত মিডল ইস্টের দেশগুলি বা মেজর ইসলামিক পাওয়ার যেগুলি আছেন, তারা যে পর্যন্ত একটা বড় রকমের কনসার্টেড এফোর্ট না নেবেন, সেই পর্যন্ত এই গণহত্যা বন্ধে কোনো রকমের আউটকাম আসবে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমি আগেও বলেছি, তার ডোমেস্টিক পলিটিক্স। সুতরাং তার ডোমেস্টিক পলিটিক্সে তার যারা কনস্টিটিউয়েন্সি, সাধারণ মানুষ,
তারা কতটুকু ধারণ করেন এই হত্যাকাণ্ডটাকে, তাই না? যে কারণে আমি বললাম যে আইসিসির আইরিশ লয়ারের কথা, যে প্রথমবারের মতো হিউম্যান হিস্ট্রিতে যেখানে মানুষ তার জেনোসাইড লাইভ ব্রডকাস্ট করছে, রাইট, সেটা আমরা দেখছি। সুতরাং সেটা তো ইসরায়েলের মানুষেরও দেখার কথা। সুতরাং তারা কতটুকু এটাকে ধারণ করছেন। তৃতীয়ত যেটা হলো যে আমরা এই পুরো প্রবলেমটাকেই দেখছি হলো পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র, বিভিন্ন রকমের পয়েন্ট অফ ভিউ থেকে। যারা এটার অরিজিনাল পার্টি, তাদেরকে কতটুকু আসলে এখানে আমলে নিয়ে এই প্রবলেম সলভ করতে বলা হচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে যদি আমাকে গণহত্যা এটা বন্ধ করতে হয়, পশ্চিমা বিশ্ব এবং মুসলিম বিশ্বকে একসাথে এসে মাল্টিল্যাটারালিজমকে উইথহোল্ড করতে হবে, মানে আপহোল্ড করতে হবে, মাল্টিল্যাটারালিজমের সাথে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এবং সেই সাথে যে পশ্চিমা মিডিয়ার যে একটা বড় রকমের ভূমিকা থাকে, সুতরাং সেই ভূমিকাটার অল্টারনেটিভ আসলে আমরা কি প্রকাশ করতে পারি। সুতরাং সেই অল্টারনেটিভ জায়গাতেও আমাদের মনে হয় যদি আমরা না দেখি কোনো কিছু, সেই পর্যন্ত আসলে ওয়েস্টার্ন ন্যারেটিভসটাই বড় ন্যারেটিভস থাকবে, প্যালেস্টাইনিয়ান ন্যারেটিভস বা অল্টারনেটিভ ন্যারেটিভসগুলি কাজ করবে না। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে রয়েছি। আপনাদের দুজনের কাছেই একই প্রশ্ন থাকবে যে সামনের দিনে আসলে কি অপেক্ষা করছে, এবং সমাধানের কথা আপনি হজ্জার গল্পে বলছিলেন, এছাড়া আর কিছু করণীয় রয়েছে কিনা? না, একটা জিনিস কি, যে এত কিছুর পরেও এই প্যালেস্টিনিয়ানরা মার খেতে খেতেও কিন্তু তারা ছেড়ে দিচ্ছে না, হুতিরাও কিন্তু ছেড়ে দিচ্ছে না। এরকম কিন্তু পকেটস অফ রেসিস্ট্যান্স তো আছে, সেগুলো আস্তে আস্তে বাড়তে পারে যদি আমরা আশেপাশে অন্যান্য দেশগুলো যদি তাদেরকে সমর্থন দেয়। ইরান সম্ভবত সমর্থন দিচ্ছে, তুরস্ক কিছু কিছু সিরিয়া টিরিয়া এইসব জায়গায় মানে নিরাশ হলে তো চলবে না, তাহলে তো ছেড়ে দিয়ে যেতে হবে। তাহলে প্যালেস্টিনিয়ানরা যদি ছেড়ে দেয় ঠিক আছে আমরা আর পারবো না, তাহলে তো শেষ হয়ে যায়, কিন্তু সেটা তো হবে না। মানুষ শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচার চেষ্টা করে, তো সেইটাই এখানে দেখছি আমরা। এবং সেই কারণে যেমন এই যে 7ই অক্টোবর যে হামলাটা হামাস করলো, এটা তো কেউ কল্পনাও করতে পারে নাই। যদিও ইসরায়েল যা করছে সেই তুলনায় ওটা কিছুই না, তারপরে ওইটা একটা বিশাল ধাক্কা। এরকম ধাক্কা 2-4টা আসলে আরও হতে পারে কিনা সেই চিন্তা। আর সেই জন্যে এই যে যেই আমরা ইয়ের কাছ থেকেও কিন্তু আমি যে 3 সমাধানের কথা বললাম, আমাদের শহীদুল আলম ভাইও কিন্তু অন্যভাবে সেই 3টার কথাই বলেছেন। আর কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের মধ্যে যে ইয়েগুলো আমরা যে ক্ষুব্ধ হয়ে আছি, সেই ক্ষোভটাকে কিভাবে একত্রিত করা যায় সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু হতে পারে। তো সেই আশায় আমাদেরকে বুক বাঁধতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের যেটুকু আছে আমাদের গলার সমস্ত শক্তি দিয়ে আমরা নিন্দা করে যাব এই ইয়ের কি বলে এই রক্ত পিপাসু মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন আর কি নাম দিব জানি না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে তারা এত বড় যে ডাবল স্ট্যান্ডার্ড কথা বলা হলো, তারা যে পৃথিবীব্যাপী মানবাধিকার আর ইয়ের সওদা করে বেড়ায় গণতন্ত্রের, তারা এখানে মানুষ হত্যার, গণহত্যার একেবারে সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে, বরং আরও ইন্ধন যোগাচ্ছে। বলে যে এদেরকে তাড়িয়ে এখানে একটা রিসোর্ট করবো, এর চেয়ে আর বড় ইয়ে কী হবে? নেতানিয়াহু চিন্তা করে নাই অতদূর। অনেক ধন্যবাদ শহীদুল আলম। আপনার কাছে একই প্রশ্ন, কোনো সমাধানের পথ বা আলোর কোনো পথ দেখেন কিনা? আমি মনে করি প্রতিবাদের কোনো প্রতিবাদ না করার কোনো সুযোগ নেই। এটা ঠিক, অনেক কিছু আমাদের হাতে না, কিন্তু যেটা আমাদের হাতে সেটা তো আমাদের করতেই হবে। যে বিডিএস মুভমেন্টটা কিন্তু খুব শক্তিশালী একটা মুভমেন্ট, যেটা একটা প্রতিবাদী একটা ভূমিকা রেখেছে। আপনি স্টারবাকস এর প্রফিট অনেক কমে গেছে, ম্যাকডোনাল্ডস এর প্রফিট অনেক কমে গেছে। আমাদের দেশে মোজো ফ্রি প্যালেস্টাইন দিয়ে করেছে, সেটাও দরকার। আমার নিজের ক্ষেত্রে বলি, আমি ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন আমাকে একটা অনারারি ডক্টরেট দিয়েছিল, সেটা আমি ফেরত দিয়েছিলাম প্রতিবাদ করে, কারণ তাদের ভাইস চ্যান্সেলর যেই ধরনের জায়নিস্ট একটা ভূমিকা রেখেছিল। আমার কারণে হয়েছে সেটা বলবো না, কিন্তু তারপরে কিন্তু সেই ভাইস চ্যান্সেলর রিজাইন করেছে। এই কাজটা আমাদের প্রত্যেকে যেইখানে অবস্থানে থেকে আসলে প্রতিবাদগুলো চালিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ শহীদুল আলম, মুন্সি ফয়েজ আহমদ, অধ্যাপক শাহ বেনাম খান। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে, নতুন তথ্য নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।